স্বাগত আরেকবার। দেখছেন আশার বাংলাদেশ। আমরা কথা বলছিলাম বিষমুক্ত পদ্ধতিতে চাষাবাদ নিয়ে। আমাদের সঙ্গে আছেন উদ্যান তত্ত্ববিদ নুরুল ইসলাম। আপনার সঙ্গে যেটি আমরা আলোচনা করছিলাম এতক্ষণ সেটি হচ্ছে উৎপাদন পর্যায়ে কিভাবে তারা বিষমুক্ত সবজি ফসল উৎপাদন করছে, কিন্তু এটি যখন বাজারে যাবে বাজারজাত পর্যায়েও তো সেটি বিষমুক্ত থাকতে হবে, এবং সেই ক্ষেত্রে কি কি প্রক্রিয়া অনুসরণ করতে হবে? অবশ্যই বাজারজাত করার ক্ষেত্রেও আমাদের বিষমুক্ত থাকতে হবে, কারণ উৎপাদন পর্যায়ে আমরা হয়তো সবজি বিষমুক্ত উৎপাদন করলাম, কিন্তু বাজারজাতকরণ পর্যায়ে দেখা যাচ্ছে যে অসাধু ব্যবসায়ীরা অনেক সময় ক্যালসিয়াম কার্বাইড বা ফরমালিন দিয়ে এটাকে সতেজ রাখার জন্য এবং বেশি দাম পাওয়ার জন্য তারা এটা ব্যবহার করে থাকেন। এটা অত্যন্ত যে ক্ষতিকর সেটা দেখা যাচ্ছে যে ব্যবসায়ীরা অনেকে জানেন না, এমনকি অনেক এবং সেটা কিনবেন তারা এটি বুঝবেন কিভাবে যে কোনটাতে বিষযুক্ত আর কোনটা বিষমুক্ত? এটা বোঝার বেশ কয়েকটা পদ্ধতি আছে, কৌশল আছে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি, পাকা আম, কাঁচা আমকে যদি অল্প অপরিপক্ক আমকে যদি আমরা ওইভাবে পাকাই তাহলে দেখা যাবে যে এটা মিষ্টতা কম হবে, আর উপর দিয়ে দেখে বোঝা যাবে সেটা হলো যে ইউনিফর্ম, সব দিকে দেখা যাবে যে খুব বেশি রং বিশিষ্ট, যে পেকে গেছে, সব দিকে পেকে গেছে, একই ধরনের সমন্বিত রং থাকবে পাকার রংটা। আর যদি যেটা গাছ পাকা হয়, গাছে ম্যাচুরিটির পর যেটা পাকবে সেটা দেখা যাবে যে আমের ক্ষেত্রে একটা অংশ একটু বেশি হলুদাভ বা একটু রঙিন, হলুদাভ রঙিন, অন্যদিকে সেইভাবে মানে খুব বাইরের চাকচিক্য দেখে সবসময় মুগ্ধ হওয়া যাবে না। আসলে যেটি প্রাকৃতিক ভাবে আমরা যেরকম দেখি সেই রকমই দেখলে সেটি আসলে প্রকৃত বিষ মুক্ত বলে আমরা ধরতে পারবো। আমরা আরেকটি প্রতিবেদন দেখে আসি। খরচ বেশি হলেও একসময় বোরো আবাদের জন্য ভেজা বীজতলা ছিল মানিকগঞ্জের কৃষকদের একমাত্র ভরসা, কিন্তু গত 2 বছর ধরে শুকনো বীজতলা দিয়ে বোরো আবাদ করছেন তারা। এতে জেলার কৃষকদের সাশ্রয় হচ্ছে প্রায় 1 কোটি টাকা। শুকনো বীজতলা দিয়ে বোরো আবাদ করলে সব দিক থেকে সাশ্রয়, তাই 2 বছর ধরে পলিথিন দিয়ে ঢেকে এভাবেই তৈরি করা হচ্ছে শুকনো বীজতলা। কৃষকরা জানান, বাছাই করা শুকনো বীজ পানিতে 24 ঘন্টা ভিজিয়ে রাখলে ধানের মাথা দিয়ে পোয়া বের হয়। এরপর তৈরি বীজতলায় ধান বীজ ছিটিয়ে মই দিয়ে সমান করে তা পলিথিন দিয়ে ঢেকে রাখতে হয়। 1 মাসের মধ্যে বীজ থেকে বের হয় চারা। এই চারাগুলো থাকে জ্যান্ত তাজা তাজা থাকে, ওই চারাটা পানিতে যাওয়ার সাথে সাথে ওইভাবেই থাকে, একটু হয় না, বেশ কম হয় না। ওই হিসাব করে যে বিঘা আমার 30 কেজি সারের একটা বরাদ্দ আছে, আমি ওখানে 25 কেজি সার বা 20 কেজি সার আমার হয়ে যায়। জেলার প্রায় 70% কৃষককে শুকনো বীজতলার আওতায় এনেছে কৃষি বিভাগ। এতে আবাদে কম খরচ পড়ায় খুশি কৃষক। সবচেয়ে বড় জিনিস হলো এটার চারার বয়সটা হলো 25 থেকে 30 দিন সীমাবদ্ধ থাকে, আর ভিজা বীজতলার চারাটা একেবারে 60-70 থেকে 90 দিন পর্যন্ত হয়ে যায়। ওটা ওই জমিতে গেলেই অল্প দিনেই ফুলে যায়, ধানের ফলন কম হয়। আর এটা ডিউ টাইমে ফিল্ডে যায় 25 থেকে 30 দিনে বয়সের চারা যাওয়ার সাথে সাথেই এটা আস্তে আস্তে গ্রোথ হইতে থাকে। এই ব্যবস্থায় জেলার কৃষকদের 1 কোটি টাকার বেশি সাশ্রয় হবে বলে মনে করছে কৃষি বিভাগ। আমাদের মানিকগঞ্জ জেলার যে এই শুকনো বীজতলা তৈরির মডেল, এই আমরা বিভিন্ন জেলায় দেখছি তারাও আমাদের এই মডেল অনুসরণ করে তারাও বীজতলা তৈরি করছে, এবং তাদের কৃষকরাও কিন্তু এখানে লাভবান হচ্ছে। জেলায় এবছর শুকনো বীজতলা তৈরি হয়েছে 1500 হেক্টর জমিতে। জহুরুল জনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আমরা দেখছিলাম যে সাশ্রয়ী কৃষি প্রযুক্তি, শুকনো বীজতলার এই বিষয়টি আপনি যদি আরেকটু বুঝিয়ে বলেন আমাদের। বিষয়টা হলো বোরো আবাদের ক্ষেত্রে কৃষক ভাইয়েরা মানিকগঞ্জের বিশেষ করে তারা একটা প্রযুক্তি ব্যবহার করছেন কৃষি বিভাগের পরামর্শে, সেটা হলো শুকনো বীজতলা। শুকনো বীজতলাটা হলো একটা মাটিতে ভালোভাবে চাষ করে 3 ফিট চওড়া, জমি অনুযায়ী লম্বা হতে পারে, সেই 3 ফিট চওড়া একটা বীজতলা তৈরি করে সেই বীজতলাতে তারা বীজতলাটা কিন্তু 5 থেকে 6 ইঞ্চি উঁচু থাকতে হবে মাঝখানে। মাটিটা খুব ভালোভাবে চাষ করে ঝুরঝুরা করে কুপিয়ে ঝুরঝুরা করে নরম করে সেটা যখন জো অবস্থা হবে তখন আমরা ধানের বীজ, বড় ধানের বীজ, সেটা 24 ঘন্টা ভিজিয়ে রেখে এবং সেটাকে পানিটা নিষ্কাশন করে ঝরঝরে যখন পড়ে যাবে একটা গামছা বা একটা কাপড়ের মধ্যে বেঁধে ঝুলিয়ে রাখলে সেটা পানিটা ঝরে যাবে। তারপরে এই 24 ঘন্টা পরে এই বীজটা যখন অঙ্কুর বের হবে অর্থাৎ প্রাইমিং করা, অঙ্কুর বের হবে বা ধানের মুখটা ফেটে যাবে, ঠিক সেই মুহূর্তে সেই ধানগুলা বীজ আমরা ওই বীজতলাতে ছিটিয়ে দিব, এবং একটা গুড়ি গুড়ি মাটি, ঝুরঝুরে মাটি আমরা আলাদা রাখবো। সেই মাটিটা আবার ওই ধানের বীজের উপর যদি সরাই দিই, সরাই দেওয়ার পর বীজটা মাটির তলে গেল। তলে যাওয়ার পর এটা যদি শীত হয় তাহলে এই বীজটা দ্রুত গজাবে। কারণ হলো যে এরপরে এরা কৃষক ভাইরা পলিথিন দিয়ে ঢেকে দিলে ভিতরে একটা টেম্পারেচার বা তাপমাত্রা বাড়ার কারণে এটা দ্রুত অঙ্কুরিত হয়ে বীজগুলো গজায় উঠবে। এরপর পলিথিন সরাই দিলে
বীজগুলো দ্রুত বৃদ্ধি পাবে এবং 25 থেকে 30 দিনের মধ্যে এটা লাগানোর উপযোগী হবে। কৃষকের লাভের অঙ্কই বেশি। আমরা কৃষকদের কাছ থেকে যা শুনছিলাম, একজন বলছিলেন যে 25 কেজি সারের জায়গায় তার 20 কেজি সার লেগেছে, 5 কেজি সেই জায়গাতেই তার সাশ্রয় হয়েছে। এটার কারণ হলো এটা এই যে মানে শুকনো বীজতলার যে শিকড়, বীজতলার যে বীজের যে শিকড় সেটা মানে বেশি লম্বা হয় না, শিকড়টা ঝরঝরে থাকে, ছিঁড়ে না, ওঠানোর সময় একটু পানিতে ভিজাই নিয়ে টাইনা ওঠায় নেয়, যার জন্য শিকড় বেশি হার্ম হয় খুব কম। তো এটা নিয়ে পরবর্তীতে লাগাই দিলে যে যথা টাইমে লাগানো যাচ্ছে 20 থেকে 25 দিনের চারা যথা টাইমে যদি লাগাতে সক্ষম হয় কৃষক, কারণ এই বীজতলার তার হাতের কাছে নিয়ে এসে এটা মাঠে রোপণ করে, রোপণ করার পরে মানে কৃষকের লাভের অঙ্কই বেশি। লাভের অঙ্কটাই বেশি, তার সার বেশি লাগে না, কারণ যেহেতু ওই যে ভিজা বীজতলা থেকে তো সে শীতের কারণে পানিও খুব ঠান্ডা হয়, চারাগুলো সেইভাবে বৃদ্ধি পায় না। আর এটা তো তার তো পরিকল্পিত একটা বীজতলা, যেখানে সে প্রয়োজন মাফিক যদি খুব শুকনো হয় তাহলে একটু পানি দেয়, না হলে দরকার পড়ে না, দ্রুত চারাটা বড় হয় এবং সেটা ওই যে যেহেতু পলিথিনতে ঢেকে রাখে শীতের প্রকোপ থেকেও বাঁচাতে পারে, আর চারাটা তার ইচ্ছা মতো বড় করে নিতে পারে। সে যদি হালকা যদি সে ইউরিয়া ইয়ে করে, স্প্রে করে, ইউরিয়াটা যদি তারা ছিটিয়ে দেয়, উপরি প্রয়োগ করে, তাহলে চারাটা ইচ্ছা মতো তার বড় করে নিতে পারে। কৃষকের উৎপাদন পর্যায়ে খরচ কম হচ্ছে, কিন্তু ফসলের উৎপাদন বাড়বে কতটুকু যদি শুকনো বীজতলা, নাকি একই রকম থাকবে? শুকনো বীজতলাতে তার যেহেতু খরচ কিছুটা কমে যায়, সার কম লাগে, কৃষক নিজেই বললেন যে 30 কেজি সারের জায়গায় সে 20 কেজি সার প্রয়োগ করেছেন, তারপরও তার উৎপাদন ভালোই হয়েছে, আগের মতোই হয়েছে। তো সেক্ষেত্রে তার যেহেতু উৎপাদন খরচ কম, তাহলে লাভবান অবশ্যই হবেন কৃষক, আর এই কারণেই 1 কোটি টাকা সাশ্রয় হয়েছে। এবং একটি জেলে 1 কোটি টাকা আমরা যদি 64টি জেলে করতে পারি তাহলে অঙ্কটা 64 কোটি টাকায় প্রায় 64 গুণ হয়ে যাবে, তার বেশিও হতে পারে, কারণ মানিকগঞ্জের থেকে অনেক জায়গায় আরো বেশি পরিমাণ আবাদ হয়। আমরা আবার আলোচনায় ফিরবো, আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর। দেখছেন আশার বাংলাদেশ, ফিরছে একটু পর। স্বাগত আরেকবার, দেখছেন আশার বাংলাদেশ। দেখে নেব আলু চাষের উপর আরেকটি প্রতিবেদন। কুড়িগ্রামের আলু যাচ্ছে বিদেশে। রপ্তানির জন্য ব্যবসায়ীরা আলু কিনতে শুরু করায় বাজারে বেড়েছে দাম, আর এ কারণে মৌসুমের শুরুতে দাম কম থাকায় সমস্যা উতরে গেছে চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবং রোগবালাইয়ের আক্রমণ না হয় এবার কুড়িগ্রামে আলুর ফলন ভালো। 1 মাস আগে যখন আলু তোলা শুরু করেন চাষিরা, তখন